মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর গতকাল যে ব্লগটা করেছি, তার আগে বলে দিই এখন কি করছি। এখন হচ্ছে চা বসিয়েছি, চা খাবো। তো প্রতিদিন এই টাইমটা থেকে ব্লগটা স্টার্ট করি, তোমরা জানো। তো সারাদিন ব্লগ করার পর রাত্রেবেলা গিয়ে না, আমার কেন জানি না বিকেলের পর থেকে আমার ভিডিও শ্যুট করি, সব ঠিক আছে, এটা ওটা করি, কাজ করি, রুটি করি, বা কোনোদিন ভাত করি, যাই করি না কেন কাজ ঠিকই করি টুকটাক। ভিডিও আর করতে ইচ্ছা করে না সন্ধ্যার পর থেকে। কালকে ভিডিওটা এডিট করা হয়নি, মানে গতকাল যে ব্লগটা করেছি আজকে সকালে 9টা 10টা 11টা 12, মানে 12টার মধ্যে মোটামুটি দেওয়ার চেষ্টা করি। তো আজকে দেওয়া হয়নি, বিকেলেই যাবে হয়তো, দেখি কখন এডিট করে উঠতে পারি, কারণ গতকাল আর এডিট করা হয়ে ওঠেনি। মেয়ে আমাদের কাছে শুয়েছিল, তারপরে আমি আরও 4টে ভিডিও এডিট করে ভয়েস দিয়েছি। মানে ছোট ভিডিও, একটা 3 মিনিটের আর 3টে হচ্ছে 1 মিনিট 1.5 মিনিটের করে। তো ওইগুলো এডিট করতে করতে আমার নিজের ভিডিওটা আমি আর মানে ইউটিউবের ভিডিওটা আর এডিট করতে পারিনি। তো সকালে ভেবেছিলাম সকালবেলা উঠে করে নেবো, রাত্রেবেলা অনেক রাত হয়ে গেছিলো, ঘুমিয়েছি রাত করে, মেয়েকে সকালে উঠে স্কুল দিয়ে এসেছি, এসে না একটু শুয়েছি যে ঘুম পেয়ে গেছে। তারপরে উঠে উজ্জ্বলকে সব স্নান টান করিয়ে এই সবে মাত্র নিয়ে আসলাম। তো ভাবলাম ব্লগটা স্টার্ট করি, তো তারপরে দেখি ওটা যদি এখন সকালে এডিট করে দিতে না পারি, কারণ রান্নাবান্না রয়েছে, তাহলে আজকে বিকেলে পোস্ট করে দেবো। আবার কালকে থেকে যেরকম টাইম মতো সকালের দিকে ব্লগ পোস্ট করি তেমনই যাবে। চা হয়ে গেছে, চাটা আবার ঢেলে নেবো। আর এখন থেকে আমাদের বাড়িতে সবাই মোটামুটি চা যখন খায়, চিনি একদম অল্প, মা তো চিনি ছাড়াই খায়। আর আমরা, উজ্জ্বল বেশি চিনি খেত, আমি তাও একটু কম খেতাম, ও বেশি চিনি খায়। এখন বলছে যে না, এখন থেকে একটুখানি কম কম চিনি দিও, কম কম চিনি দিয়ে খাবো। যাই হোক, সকালবেলা একটু চা খেয়ে তারপরে এদিকের কাজকর্মে লেগে পড়েছি। আর আমি না, এই যে চায়ের খোসাগুলো, মানে ওই যে চায়ের যে ছিবড়াগুলো হয় আর কি, চা করার পর সেগুলোকে ধুয়ে ভালো করে তারপরে রেখে দিই। হ্যাঁ, যদিও চিনি নেই এর মধ্যে, তো মানে চিনি তো দিই না, পরে চিনিটা অ্যাড করি, তাও একটু ভালো করে ধুয়ে নিই। তারপরে ওই যে একটা বক্সের মধ্যে রেখে দিয়েছি, ওটার মধ্যে কিন্তু সাবান নেই মানে পরিষ্কার করে চা রাখার জন্যই রেখেছি। আমি ওই গাছে দেবো বলে, ওই জন্য গাছের কিন্তু এরকম মানে তুমি রান্নাঘর থেকে প্রচুর রকমের সার পেয়ে যাবে, যেগুলো একটু বুদ্ধি খাটিয়ে যদি অ্যাপ্লাই করো না, খুব ভালো গাছের ফল দেয়, ফল ফুল সবকিছু। আর যারা ওই ডিম খাও, ডিমের খোসাটা রেখে দিতে পারো, তবে কাঁচা ডিমের খোসাটা বেশি উপকার গাছের জন্য, গুঁড়ো করে গাছের চার সাইড দিয়ে একটু দিলে ওটা ভীষণ ভালো ক্যালসিয়াম মানে এইসবের কাজ করে আর কি। তারপরে তোমার কলা খেলে পাকা কলার খোসা একটু ভিজিয়ে রেখে দেবে, সেই জলটার মধ্যে আবার একটু জল নিয়ে পাতলা করে 4-5 দিন রেখে দেবে ভিজিয়ে। সবজির খোসা এইভাবে দিতে পারো, সেটা গাছের গোড়ায় দিতে পারো। অনেকে জিজ্ঞাসা করেছে কণিকা কি দাও গাছের, সেই জন্য বলে দিলাম। আর যদি দেখো যে তোমার গাছের মানে সেগুলোতেও কাজ হচ্ছে না, হয়ে যায় এগুলোতে, আশা করি ঘরোয়া উপায়ে তোমার সব থেকে ভালো, তুমি ছাদ বাগান যদি করো, তোমার ঘরে যে সমস্ত জিনিস আছে সেইগুলো যদি ফেলে না দিয়ে গাছে দিতে পারো, সেটা মানে সেই সবজি যখন হবে সেটা খাওয়া বেশি উপকার, সার টার না দিয়ে। তবে যাদের মনে হয় তারা অবশ্যই দিতে পারো, কারণ অনেক সময় গাছে পোকা লেগে যায়, কিছুতেই দূর করা যায় না, তখন একটুখানি তোমার ফাঙ্গিসাইড দিতেই হয়। তো দেখো এদিকে কাজে লেগে পড়েছি। আর কাজ বাজ, আজকের দিনটা হচ্ছে তোমার কি বার, আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবারের ভ্লগ। প্রথমে বোধহয় বলেছি, আমি শুক্রবার একটু বিশেষ কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, যে জন্য আর ভিডিও দিতে পারিনি, অবশ্য তোমরা কালকের ভ্লগে দেখতে পারবে। আর সত্যি কথা বলতে আগে শুধু ইউটিউব ছিল, হ্যাঁ প্রথম প্রথম আমি ফেসবুকে কাজ করতাম, প্রথম না বেশ অনেক দিন অনেক বছর কাজ করেছি। তবে মাঝখানে কিছু জিনিসের জন্য আমি বলতে পারো রাগ করেই আমি আমার কাজটাকে ছেড়ে দিয়েছিলাম। তো এখন আমার সারাটা দিন এত ব্যস্ততার মধ্যে যায় না, এতগুলো ভিডিও এডিট করি, মানে সত্যি কথা বলতে এখন মনে হয় যেন আমি নতুন সত্যি চাকরিতে জয়েন করেছি। আমি উজ্জ্বলকে মাঝে মাঝে বলি, ও বলে চাকরি তো এটা তোমার, তোমার এটা কাজ, তোমার এটা প্রফেশন, যার দ্বারা আমরা খেয়ে পড়ে বেঁচে রয়েছি, তাহলে সেটা তো চাকরি কাজই বলা চলে, তাই না কি? তো
তো এই দুটো দিন আমার এই সমস্ত কাজ করতে করতে যে কিছু এক্সট্রা ভিডিও থাকে, কিছু প্রমোশন শ্যুট থাকে, কিছুর জন্য বাইরে যেতে হয় এখন। তো সবটা তোমাদের সাথে শেয়ার করি না, মাঝে মাঝে শেয়ার করি, মাঝে মাঝে করি না। কিছু ব্র্যান্ডের প্রমোশন থাকে যেগুলো আমার ফেসবুকের জন্য। তো যে কারণে এই সব কাজ করতে করতে না আমার ইউটিউবের দিকে আমি এখন ভালো করে ফোকাস দিতে পারছি না। হ্যাঁ, তবে অবশ্যই এটাও আমার ভালোবাসার জায়গা, ওটা আমার ভালোবাসার জায়গা। কিছু কারণবশত মানে একদিক থেকে বলতে পারো নিজের ওপরেই রাগ করে আমি ফেসবুকটা অনেকদিন ভিডিও অফ রেখেছিলাম, আমি ইচ্ছা করেই দিইনি। সবাই দিত, সবাই যখন প্রথম প্রথম কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, প্রচুর ইনকাম করেছে, কিন্তু সেই মুহূর্তে আমি তখন ভিডিওই ঠিকঠাক দিতাম না, তো ওই জন্য আমি সেভাবে পেমেন্ট পাইনি। তো যাই হোক, এখন আবার জোর কদমে খাটছি, চেষ্টা করছি। নতুন চাকরিতে আবার জয়েন করেছি, নিজের পুরনো চাকরিটাকে আবার নতুন করে জয়েন করেছি। সত্যি কথা বলতে কি জানো তো, তুমি যখন একটা সময় মানে তোমার মনে হবে তোমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, পুরো চারপাশে অন্ধকার, তোমার ভালোটা কেউ মেনে নিতে পারছে না, তোমার ভালো থাকাটা কেউ দেখতে পারছে না। আহ, আর এইগুলো কারা করে জানো তো, বেশিরভাগ করে কিছু মানুষ হিংসায়, যে ও করছে আমি কেন, মানে ও কেন করবে, এটাই হচ্ছে কথা। আমিও করব, এটাই ওদের চেষ্টা নেই, চেষ্টা হচ্ছে ও কেন করবে। এটাই হচ্ছে চেষ্টা, মানে ওকে পারিয়ে দাবিয়ে আমি ওপরে উঠবো। তো এটা তো সম্ভব নয় না, পৃথিবীতে ঈশ্বর বলে কিছু আছেন, তিনি প্রত্যেকটা মানুষকে দেখেন, গুণ ভালো মন্দ সমস্ত কিছু বিচার করে। তো সেই জায়গা থেকে কেউ কাউকে নিচে নামিয়ে দেবে আবার সে ওপরে উঠবে, সেটা সম্ভব নয়। হয়তো কিছুদিনের জন্য সাময়িক হতে পারে, তারপরে আবার সে তার নিজের জায়গায় ভগবান তাকে দেখিয়ে দেয়, ঈশ্বর দেখিয়ে দেয়। আর যাকে নামিয়ে দেয়, মানে আমি আমার কথা বলছি, হ্যাঁ, এরকম আমার মতো অনেকেই আছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটারও বেশ কয়েকজন আছে ইউটিউবে, যাদের পেছনে মানুষ হাত ধুয়ে এমনিই পড়ে থাকে। তো যাই হোক, সেটাই আর কি বলছিলাম, যে ভগবান কিন্তু, ঈশ্বর কিন্তু কাউকে নিরাশ করে না। সৎ পথে নিজের কর্ম যদি তুমি করতে পারো না, তাহলে ঈশ্বর সত্যি নিরাশ করে না। আমি একসময় প্রচুর ভেঙে পড়েছিলাম, তখন ভাবতাম যে কি করব, কি হবে, মানে আমার সব থেকে বড় চিন্তা হচ্ছে আমি কি করে বাঁচবো সেটা নয়, আমার সবচেয়ে বড় চিন্তা হচ্ছে আমার সংসারটা কি করে চলবে। মাস গেলে আমার মেয়ের পড়াশোনার খরচা, মাস গেলে আমার বরের ওষুধের খরচা, মাস গেলে এতগুলো মানুষের পেট চালানোর খরচা, তাদের ভালো মন্দ ওষুধপত্র, জামা কাপড়, আহ, সমস্ত কিছু। একটা পরিবার চালাতে গেলে অনেকটা মানে পরিশ্রম, তার থেকে বড় কথা পয়সারও দরকার পড়ে। তো সেই জায়গা থেকে আমি একটা সময় ভীষণ ভেঙে পড়েছিলাম, চারিদিকের চাপ, চারিদিকের প্রেশার। তখন আর মনে হচ্ছিল যে না, এর থেকে মরে যাওয়াই সবচেয়ে মানে শ্রেষ্ঠ উপায়, এরকম মনে হচ্ছিল। মানে নিজে কিছু করবো সেটা না, মানে ঈশ্বরের কাছে বলতাম তুমি আমার প্রাণটা নিয়ে নাও, আর পারছি না, আর ভালো লাগছে না। ওই যে বলে, যখন যেখান থেকে তোমার শেষ হবে সেখান থেকে তোমার শুরু হবে। তো এইটুকুনি বলার ছিল। যাই হোক, ভালো লাগলো তোমাদের সাথে মনের কথাগুলো শেয়ার করা, মানে করে। অনেকদিন ধরে ভাবছিলাম, বেশ কয়েকদিন ধরে করব করব, তবে আর বলাও হয়নি, করাও হয়নি। আর হ্যাঁ, তোমাদের যে সুখবরটা দেবো সেটা জানো তো, আমি যদি ফেসবুকে পুরো কন্টিনিউ একটা বছর আমি অফ রেখেছিলাম, যদি সেই দিনগুলোতে ভিডিও দিতাম, তাহলে আমার আরো ফলোয়ার্স হয়ে যেত। আমার রিসেন্ট 3 লাখ ফলোয়ার্স ফেসবুকে কমপ্লিট হয়ে গেছে। আর আমার দুটো পেজ, আরেকটা পেজের সম্পর্কে আমার তোমাদেরকে পরে বলবো, এখন আর বলছি না। তো যে পেজটা আমার মাই সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পরপরই খোলা হয়েছিল, সেটাতে আপাতত এখন 3 লক্ষ ফলোয়ার্স, মানে মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে। আমাকে ভালোবাসে, প্রচুর মানুষ কমেন্ট করে, ভালো কমেন্ট, খারাপ কমেন্ট। দেখো, কমেন্টের দিকে যাই না, সে তো করবেই, যার ভালো লাগবে সে আমাকে ভালোবাসবে, যার খারাপ লাগবে সে আমাকে খারাপ বলবে। হ্যাঁ, তবে হ্যাঁ, একটা লিমিট রেখে বলাটা আমার মনে হয় প্রয়োজন। তো দেখো, এদিকের কথা বলতে বলতে ঘরের অনেক কাজকর্ম সেরে নিয়েছি। পেস্তা না নিচে গিয়ে ওখানে ঘাউ ঘাউ করে চিল্লাচ্ছিল। আমি আবার দেখলাম যে কেউ এসেছে কিনা, ও আবার কেউ আসলে সেই মুহূর্তেই ডাকে। তো দেখলাম যে না, ও বিনা কারণেই কুকুর বিড়াল ইঁদুর বাদুর একটা পোকা দেখেও চিৎকার করে ভয়ে, জানো না, মানে কি যে বাচ্চাদের মতো করে না, ওকে না দেখলে বুঝতে পারবে না তোমরা সামনে থেকে, এত ভয়, এত ভয়। আমি বলি মাঝে মাঝে আমার মেয়ের থেকেও যে পেস্তার বেশি ভয়। আর সত্যি কথা বলতে, আমার বাড়িতে টেক কেয়ার যদি আমি কাউকে সবচেয়ে বেশি করি, হ্যাঁ অবশ্যই উজ্জ্বলকে তো করি, উজ্জ্বলের পরে হচ্ছে পেস্তা। মানে ওর ভালোবাসায় ওর কিছুতে কমতি থাকে না। ওর স্নান বলো, ওর খাওয়া বলো, ওর ওষুধ বলো, ওর নিয়মিত চেক আপ বলো, মানে কোনো জিনিসে ওর কমতি থাকে না অন্তত।
কারণ কি বলতো, একটাই কথা, ও বলতে পারে না। আজকে আমার বাড়ির ছোট বাচ্চাগুলোর কিছু হলে তারা হয়তো বলতে পারবে, কোয়েলের মেয়ের বা উজ্জ্বলের, আমার, কিন্তু ও বলতে পারে না। তো তাই ওর ব্যথাগুলো, ওর প্রবলেমগুলো আমাদেরকেই বুঝতে হবে, আর সেগুলোর সলিউশন আমাদেরকেই করতে হবে। তাই নিয়মিত চেক আপ করা, কার্ড আছে ওর, ডাক্তারবাবু আসে, ওষুধপত্র দেয়। তারপরে এখন রিসেন্ট অন্য এক ডাক্তারবাবুকে ওকে দেখানো হচ্ছে, সেই দাদাই আর কি ওষুধপত্র দেয়, খুব ভালো। আর মানে ভীষণ কাজ করে, ভীষণ কাজ করে দাদার ওষুধে। আমার মানে ভাসুরের এক কলিগ, ওই দাদা আর কি, পেট যারা তাদের ডক্টর, তো ওনার কাছ থেকে প্রেসক্রাইব করেই লাস্ট টাইম বেশ কয়েকবার ওষুধ নেওয়া হয়েছে। ও পেস্তার একটু সমস্যা হয়েছিল, তোমার ওই গায়ের অ্যালার্জির একটু সমস্যা হয়েছিল। আর একবার কি হয়েছিল, ওই পায়ে না, মানে বুঝতে পারছিলাম না যে আমাদের ওপরে তো ড্রাগন গাছ আছে, ওর জন্য নিয়মিত সব সময় সুন্দর করে রাখা হয়, তারপরেও মনে হচ্ছিল একটু কাটা ফুটে গেছে না কি, বুঝতে পারছিলাম না। তারপরে ওষুধ দিয়েছিল উনি, তারপরে আবার পায়ে ব্যথা কমে গেছিল, ওটা বোধহয় অন্য কোনো সমস্যা থেকে হয়েছিল। তো এই আর কি চেক আপে রাখা হয়। তো এই যে কোয়েলের পুজো কমপ্লিট, আমার এদিকে রান্নাও কিন্তু কমপ্লিট। ভালো লাগছে দেখতে। চলো বেরিয়ে যাই, ঠাকুর এখন খাবে। আমার রান্না হয়ে গেছে, হয়ে গেছে, রান্না হয়ে গেছে। আজকে আবার মেঘ করেছে, আজকে আবার মেঘ করেছে, আজকে যদি আবার ঝড় বৃষ্টি হয়েছে। কালকে হয়নি, যদিও কালকে যে পরিমাণে ভেবেছিলাম যে কত না কিছু হয়ে যাবে, ভালো হয়েছে একদিকে, হয়নি, ভালো হয়েছে। এই গাছ তিনটে এই জায়গাটা রাখলাম, এই গাছগুলো না, ওই যে টপটা ফাঁকা হয়েছে বড়টা, ওর মধ্যে বসিয়ে দেবো। এই গাছগুলো এত সুন্দর হয়, যখন একটার গোড়া দিয়ে আর একটা চারা বেরোয়, খুব সুন্দর লাগে। আমি এনেছিলাম আমার ছোট ননদের বাড়ির থেকে, এই দামি জিনিসটা আমাকে দিয়েছিল। একটু ছাদে যাব। এই দেখো, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এ দেখো, মা এটাকে কেটে নিয়েছে, বড়টাকে। ওরে বাবা, কি ভার গো, দেখেছো? তুই এসছিস কেন? হুম, মা বলেছে কণিকা, ফল যেন কদিন পেরো না, কারণ গাছে স্প্রে দিয়েছে। কি স্প্রে আমি জানি না, ওই যে কি বলে না, ওই যে মিনিবাগ হয় না, মিনিবাগ না মিলিবাগ বলে, বলো না, মিলিবাগ বলে বোধহয়, ওই ওগুলো হচ্ছে গাছে। তো বাবা, কোনো গাছের ডাল ধরবে না, হাত ধুয়ে আসো যাও। ঠাম্মি কি সব স্প্রে করেছে, হাত ধো। মা বললো যে গাছের ডালে টালে হাত দিও না। আর এখন গোলাপের সিজন তো, দেখো এখন গোলাপের সিজন তো, শীতকালেই তো হয় গোলাপ, বলো? কি সুন্দর ডালপালা বেরিয়ে, এখানে দেখো কত সুন্দর গোলাপ ফুটছে প্রত্যেক দিন। আর একটা গোলাপ গাছ আনবো আমি ভেবেছি, দেখি কবে যেতে পারি। আর আজকে কোয়েল ফুল ওঠায়নি, যেহেতু আমি ফুল এনেছি, ওই জন্য ও আর গাছের ফুলে এসে হাতই দেয়নি। ভালো হয়েছে, আমাদের চাল কুমড়ো গাছ মা কেটে ফেলেছে। কালকে এখান থেকে যে বড় ড্রাগনটা পেরেছিলাম না, সবচেয়ে বড় যেটা, আসবে না পড়ে যাবে, সবচেয়ে বড় যে ড্রাগনটা পেরেছিলাম ওই পাশের গাছটা থেকে, ওই ড্রাগনটা উজ্জ্বল বলেছিল আমাকে দেবে। এবার সন্ধ্যাবেলা যাই হোক করে কেটেছি, সবাই মিলে খাবো, ঠাকুরকে দিয়েছি, তারপরে ওকে ওকে দিলাম। উমা, সেই ড্রাগনে একটা কামড় দিয়ে কি পরিমাণে টক, মানে এত টক হয় না। কি বলতো, ওই যে একটু কাঁচা কাঁচা ছিল না, পুরো যতক্ষণ না পাকবে ড্রাগন মিষ্টি হবে না। ওই জন্য তো দোকানের ওই অর্ধপক্ত ড্রাগন আমরা খাই, ওই জন্য অতটা ভালো লাগে না। আর একটা জিনিস দেখবে, ওই দেখো আমাদের পাশের বাড়ির কাকিদের ছাদে লাউয়ের গাছ দেখেই মানুষ পাগল হয়ে যাবে, এত সুন্দর লাউ গাছ হয়েছে। হওয়ার কারণ আছে, কাকিদের বাড়িতে গরু আছে, আর ছাদে হয়নি, ওই পাশের নিচে হয়েছে। গোবর সারের ওপর গোবর সারটা দিয়েছে, তো গাছটা শুধু কি পরিমাণে তেতেছে দেখো। আর লাউয়ের জালি পড়েছে কত, দেখেছো? লাউ হয়েছে কিনা জানি না, তবে লাউয়ের জালি পড়েছে। মা আজকে কিনে আনছিল লাউ শাক, কাকি দেখে বলছি কি, এমা আমাদের বাড়িতে এত লাউ শাক রয়েছে, এখান থেকে নিয়ে খেতে, কিনে আনার কি দরকার। মা বলছে, মা মা তখন কিছু বলেনি, আর কি চাইতে কেমন লাগে না, তো ওই জন্য বলেছে এবার লাগলে এসে নিয়ে যাবে। তো মা বলছে, আমাকে সে বলছে যে গিয়ে চাইবো, কেমন একটা লাগে না, মানে দোকান থেকে কিনে খাবো ঠিক আছে, মানে কারো কাছে চাওয়া টাওয়া ব্যাপারটা মানে করতে একটা কেমন লাগে, ওই জন্য। তো প্রচুর কুমড়ো গাছও হয়েছে, ওই সাইড থেকে একটা কুমড়ো গাছও হয়েছে, দেখেছি, খুব সুন্দর হয়েছে। চলো, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এখন গিয়ে আমরা
পড়ে যাবি। এখন গিয়ে আমরা খাবো, খানা পিনা হবে। আর আমার গাছগুলো এই দেখো, দেখেছো? আরও আনবো অনেক কটা না, মানে 4-5টা মতো এখনও আনবো। চন্দ্রমল্লিকা আর এই গাধা, আর এই গাদা আর কি, গাধা নয় গাদা। আর এবছর চন্দ্রমল্লিকা হয়ে যাওয়ার পরে গাছ দিয়ে কাটিং করে নতুন চারা বানাবো, যাতে পরের বছর আর গাছ কিনতে না হয়। এ দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, একটুখানি রেস্ট নিচ্ছিলাম। ও রেস্ট ঠিকই নয়, আমি এডিট করছিলাম আর মেয়ের পড়া বাকি ছিল। তোর বাবা একটু শুয়েছে, আমাকে বললো যে তুমি পড়াটা ওকে করিয়ে দাও, দিয়ে করাইনি, আমি নিজে করেছি। হ্যাঁ নিজে করেছি, আমাকে বলতে দে। তো তারপরে এই ঘরে আসলাম ওকে নিয়ে, ও নিজে নিজেই মুখস্থ করে আমাকে দিল। তারপরে আর 2টো বই পড়লো, বেশিক্ষণ লাগেনি, তাড়াতাড়ি দিয়ে দিয়েছে 10 মিনিটের মধ্যে। তো তারপরে আমাকে বলছি কি চলো মা এবার একটু ছাদে যাই। কালকে মা একটা আম পেয়েছিল বলতে আমার ওই যার বাড়িতে গেছিল না, কোথায় গেছিল জানি না, আসার সময় কারো 12 মাসের গাছ আছে, পড়েছে মায়ের চোখের সামনে, আমটা পড়ে ফেটে গেছে, একটু ফেটেছে। তো মা ওইটা আবার কি করবে, তো হাতে করে তুলে নিয়ে চলে এসেছে। তো ওইটাকে বলেছিল মাখতে, সেই আমার মেয়ে তখন থেকে শুরু করেছে, মা আম মাখ আসতে, তুই এবার ঝাঁকাস না, হাতটা ঢুকিয়ে ভালো করে টান দে। আমি বললাম তুই আমার তাহলে মাথাটা একটু টিপে দে, খুব মাথা যন্ত্রণা করছে, 10 মিনিট টিপে দিলে তাহলে যাবো আম মাখা করতে। না ও আমার চুল টেনে দেয় খুব সুন্দর করে। একদিন এত মাথা যন্ত্রণা সহ্য করতে পারছি না, চোখ দিয়ে জল বেরিয়ে যাবে অবস্থা। ও রাত্রেবেলা ঘুম থেকে উঠে আমাকে মাথা টিপে দিয়েছে, তবে আমি শুয়েছি, ও শুয়েছে। জানো কি ভালো লাগে কেউ মাথার মধ্যে হাত দিলে। আগে যখন ছোট ছিলাম মা মাথায় বিলি কেটে দিত, উকুন না মানে হাতে করে কেমন খুঁটতো, মানে ওই সেটাই আলাদা, বলে বোঝাতে পারবো না। বিলি কেটে কেটে দিত, আর মাথায় হাত দিলেই কি পরিমাণে ঘুম পেত, মানে প্রচন্ড ঘুম পেত জানো না। ওরকম না, আমি যেরকম তোর মাথায় বিলি কেটে দিই, তুই বলিস মা আমাকে ওরকম করে দাও, ওই রকম আমার মাও করে দিত। সবার মার হাতের স্পর্শই আলাদা হয়, বুঝেছো? তুই আমাকে মাথাটা টিপে দে, ওই চুল টেনে দে বাবা, মাথাটা ধরেছে ও আমার প্রচন্ড। চলো মাথাটা টিপে দিলে আবার যেতে হবে ছাদে আম মাখা করার জন্য। 10 মিনিট হলো? হয়নি, এখন 2 মিনিট হয়েছে সবে। হ্যাঁ এত তাড়াতাড়ি 10 মিনিট হয়?